জিম্বাবুয়ে অনুষ্ঠিত ট্রাই নেশন সিরিজের ফাইনাল তো আগেই নিশ্চিত হয়ে গেছিল কোন কোন দুই দল খেলবে। তো তার আগে বলতে পারেন এই সিরিজের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা পরস্পরের মুখোমুখি হয়েছিল। বলতে পারেন ওই ফাইনালে চূড়ান্ত লড়াইয়ের আগে এই দুই দল নিজেদের মধ্যে একবারে শেষবারের মতো একটা ড্রেস রিহার্সাল করে নিল। তো এই ম্যাচে টস জিতেছিলেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যান্টনার, তিনি আগে সাউথ আফ্রিকাকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো সাউথ আফ্রিকার ইনিংসের শুরুটা কিন্তু খুব একটা ভালো হয়নি, এদিন আবার তাদের ব্যাটিং অর্ডারে দেখলাম বেশ কিছু রদবদল এসেছিল। তাদের ক্যাপ্টেন ওই রাসি ভ্যান্ডার ডাসেন আবার ওপেন করতে এসেছিলেন রিজা হেনরিক্সের সাথে। তো এই ভ্যান্ডার ডাসেন তিনটা বাউন্ডারি মেরে নিজের ইনিংসের একটা বেশ পজিটিভ স্টার্ট করে ফেললো। আনফর্চুনেটলি তিনি নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না। ওই থার্ড ওভারে অ্যাডাম মিলনার একটা র পেসার ডেলিভারিতে ওই বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন। এক উইকেটে সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে যায় 14। এরপর কিন্তু একটা 20 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই রুবিন হারম্যান আর ওপেনার রিজা হেনরিক্সের মধ্যে। কিন্তু পাওয়ার প্লে 6 ওভারটা মানে ফিল্ডিং রেস্ট্রিকশনটা এই দুই ব্যাটার কিন্তু খুব একটা ভালো মতো কাজে লাগাতে পারেনি, যে কারণে 6 ওভার শেষে সাউথ আফ্রিকা স্কোরটা ছিল এক উইকেটে মাত্র 34। এরপর আবার সপ্তম ওভারটা মেডেন চলে যায়, কিন্তু সপ্তম ওভারের একদম লাস্ট ডেলিভারিতে ওই রুবিন হারম্যান একটু বেশি তাড়াহুড়ো করে একটা সিঙ্গেল নিতে গিয়ে তিনি রান আউটের শিকার হন। 10 রানের বেশি তিনি করতে পারলেন না, সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে গেল 2 উইকেটে 34। আর এরপর ক্রিজে এলেন ওই বিধ্বংসী ডেভাল ব্রেভিস। অন্য দিনের মতো তিনি কিন্তু এদিন খুব একটা ঝড় তুলতে পারেননি, দুইটা বাউন্ডারি মেরেছিলেন কিন্তু নিজের ইনিংসটাকে 13 রানের বেশি বড় করতে পারলেন না। তো তিনি যখন আউট হয়ে যান সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে যায় ওই জায়গায় 3 উইকেটে 52। এরপর 10 ওভার শেষেও সাউথ আফ্রিকা স্কোরটা ছিল 3 উইকেটে 55। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যান্টনার বল করতে এসে তুলে নেন এই লাইন আপের আরেক ডেঞ্জারাস ব্যাটার ওই লুয়ান্দ্রে প্রিটোরিয়াসের উইকেটটা, যিনি মাত্র 1 রান করতে পেরেছেন। আর সাউথ আফ্রিকার তখন স্কোরটা হয়ে গেল 4 উইকেটে 57। পরপর বেশ কিছু উইকেট খুঁয়ে তখন সাউথ আফ্রিকা প্রবল চাপের মধ্যে ঢুকছে। এরপর একটা 22 রানের মতো জুটি গড়ে উঠেছিল ঠিকই ওই ওপেনার রিজা হেনরিক্স আর হ্যান্ডিলে সেমিলানের মধ্যে, কিন্তু এই জুটিটাকেও এসে ভাঙন ধরেন ওই মিচেল স্যান্টনার 15 নম্বর ওভারে একদম প্রথম ডেলিভারিতে তিনি ফিরিয়ে দেন ওই অ্যান্ডিলে সেমিলানকে। তো 11 রানের বেশি তিনি করতে পারলেন না, আর সাউথ আফ্রিকার তখন স্কোরটা হয়ে গেল 5 উইকেটে 79। এরপর একটা 30 রানের মতো জুটি গড়ে উঠেছিল ওই রিজা হেনরিক্স আর জর্জ লিন্ডের মধ্যে। রিজা হেনরিক্স বলতে পারেন তখন উইকেটের এক পাশ আগলে রেখে তিনি আর কি মূলত ওই টুকটুক করে রান তোলার কাজটা করছিলেন, আর অপর পাশের ব্যাটাররা এসে তাকে জাস্ট একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করলো। সেভাবে কেউই আর কি বড় কন্ট্রিবিউশন করতে পারছিলেন না, কিন্তু জর্জ লিন্ডেই আর কি এই জায়গায় একটু ব্যতিক্রম ছিলেন। তো তিনি কিছু কন্ট্রিবিউশন করে ওই জায়গায় এদের দুজনের মধ্যে ওই 30 রানের পার্টনারশিপটার উপর ভর করে সাউথ আফ্রিকা স্কোরটা 100 রানের গন্ডি টপকায়। কিন্তু ওই 17 নম্বর ওভারের ওই ফিফথ ডেলিভারিতে এই জুটিটাকে ভেঙে দেন ওই জায়গায় জ্যাকব ডেফি। তো রিজা হেনরিক্স যিনি ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন 41 রান করে, মনে হচ্ছিল হাফ সেঞ্চুরিটা তার বাধা। তো তিনি ওই জায়গায় একটা বড় শট খেলতে গিয়ে ওই জায়গায় যখন নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে গেল 6 উইকেটে 109। আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই জ্যাকব ডেফি ফিরিয়ে দিয়েছিলেন ওই জেরাল কোয়েটসেকে। পরপর 2 বলে 2 উইকেট তুলে সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে গেল তখন ওই জায়গায় 7 উইকেটে 109। এরপর ওই জর্জ লিন্ডে তিনি আর কি শেষ দিকে চেষ্টা করেছিলেন, এরপর তাকে ওই জায়গায় একটু সঙ্গ দিয়েছিলেন সেনুরান মুথুসামি, তিনি একটা ছক্কা মেরেছিলেন। তো তারপরে তিনি যখন নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন সাউথ আফ্রিকা স্কোরটা হয়ে গেল ওই জায়গায় 8 উইকেটে 121। এরপর ওই পিটার ক্রিজে আসেন, পিটার আর ওই জর্জ লিন্ডের মধ্যে আবার একটা শেষের দিকে 13 রানের জুটির সৌজন্যে সাউথ আফ্রিকা 20 ওভার শেষে তুলতে পারলো 8 উইকেটে মাত্র 134। তো 135 রানের এই স্বল্প রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে নিউজিল্যান্ডের ইনিংসের শুরুটা বেশ ভালো হয়েছিল তাদের দুই ওপেনার ডেভন কনয় আর ওই বিধ্বংসী ওপেনার ওই টিম সাইফার্টের হাত ধরে। এই দুজনের মধ্যে 51 রানের একটা ঝোড়ো পার্টনারশিপ গড়ে ওঠে, আর পাওয়ার প্লেয়ার ওই ফিল্ডিং রেস্ট্রিকশনটাকে তারা খুব ভালোভাবে কাজে লাগিয়ে ওই জায়গায় 55টা রান তুলেও ফেলে। কিন্তু বিপত্তিটা ঘটে ওই পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারেই ডেভন কনয় নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন। তিনি একটা সাপোর্টিভ ইনিংস প্লে করলেও ওই জায়গায় 19 রানের বেশি তিনি করতে পারলেন না। আর এরপর কিন্তু একটা মানে পার্টনারশিপ গড়ে উঠবে বলে মনে হচ্ছিল, যে রাচিন রবীন্দ্র এর আগের ম্যাচে বেশ একটা মানে ভাইটাল কন্ট্রিবিউশন করেছিলেন ব্যাট হাতে, তিনি কিন্তু এদিন নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি। মাত্র 3 রান করে তিনি ওই সেনুরান মুথুসামির একটা ঘূর্ণির ডেলিভারিতে আউট হয়ে যান। তখন নিউজিল্যান্ডের স্কোরটা হয়ে গেল 2 উইকেটে 59। এরপর ক্রিজে মার্ক চাপম্যান আসেন। মার্ক চাপম্যান আর ওই টিম সাইফার্টের মধ্যে আবার একটা 25 রানের মতো ছোট জুটি গড়ে উঠেছিল। 10 ওভার শেষেও নিউজিল্যান্ডের স্কোরটা ছিল 2 উইকেটে 84। তারাই যে তখন জিততে চলেছে সেই ব্যাপারটা অলমোস্ট ওইখানেই নিশ্চিত হয়ে গেছিল, কিন্তু ওই 11 নম্বর ওভারের একদম প্রথম ডেলিভারিতেই ওই সেনুরান মুথুসামি ফিরিয়ে দিয়েছিলেন ওই মার্ক চাপম্যানকে, যিনি ওই 10 রান করে যখন প্যাভিলিয়নে ফেরত চলে যান। নিউজিল্যান্ডের স্কোরটা হয়ে গেল 3 উইকেটে 84। এরপর ক্রিজে আসেন ড্যারিয়েল মিচেল, ইনফর্ম ড্যারিয়েল মিচেল। আর ওই জায়গায় টিম সাইফার্টের মধ্যে আবারও একটা 50+ রানের পার্টনারশিপ গড়ে ওঠে, আর যে জুটিটার সৌজন্যেই বলতে পারেন নিউজিল্যান্ড একেবারে জয়ের দোরগোড়ায় পৌঁছে গেল। টিম সাইফার্ট একটা চমৎকার ইনিংস খেলেছেন, 66 রানে তিনি ক্রিজে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন, আর তাকে ওই জায়গায় যোগ্য সঙ্গ দিয়েছেন একটা সাপোর্টিভ ইনিংস খেলেছেন ড্যারিয়েল মিচেল। তিনিও 20 রান করে যখন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। মানে হিসাব মতো সাউথ আফ্রিকাকে নিউজিল্যান্ড এই ম্যাচটা 4 ওভার 1 বল মানে 25 বল হাতে রেখে একেবারে জাস্ট উড়িয়ে দিল বা গুঁড়িয়ে দিল বলতে পারেন। তো টানা 3 ম্যাচে জয় পেয়ে নিউজিল্যান্ড তো এর আগেই ফাইনালটা নিশ্চিত করেই ফেলেছিল, এদিন একেবারে বলতে পারে পুরোপুরি নিশ্চিত করে ফেললো, মানে তারা টেবিলের ওই টপ পজিশনটা দখল করে ফেললো। আর সাউথ আফ্রিকা মানে 2 নম্বর দল হিসেবেই তারা ফাইনালে কোয়ালিফাই করলো।
তো গ্রুপ পর্বের দুইটা ম্যাচেই কিন্তু নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাকে হারিয়ে দিল, আর ফাইনালে কিন্তু আবার এই দুই দলই পরস্পরের মুখোমুখি হতে চলেছে। আর এর পরের ম্যাচটা জিম্বাবুয়ে আর নিউজিল্যান্ডের মধ্যেকার যেটা হবে সেটা জাস্ট একটা নিয়ম রক্ষার ম্যাচ। তো আপনারা কি মনে করেন, এই ফাইনালে নিউজিল্যান্ড কি এই ধারাটা বজায় রেখে সাউথ আফ্রিকাকে জাস্ট উড়িয়ে গুড়িয়ে দেবে, নাকি সাউথ আফ্রিকা ফাইনালে এই কিউইদের হারিয়ে একটা বড় কোনো চমক আমাদের দিলেও দিতে পারে, মানে তারা শিরোপাটা জিতে নিলেও নিতে পারে নিউজিল্যান্ডকে হারিয়ে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।